Good morning everyone. Welcome to my channel Bio by DS. আজকে তোমাদের সামনে আমি যে টপিকটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এগ্রিকালচারাল বায়োলজি থেকে মাটির গঠন সম্পর্কে অধ্যয়ন বা স্টাডি অফ সয়েলস টেক্সচার ফ্রম টু ডিফারেন্ট সাইটস। এখন তোমরা জানো যে আমাদের যে গাছপালা আমরা লাগাই বা চাষ করি সেটা তো মাটির ওপরেই হয়। এখন মাটিতে তার গঠনটা কিরকম, মানে মাটিতে যে বিভিন্ন কম্পোনেন্টসগুলো থাকে, বালি, কাঁকড়, পলি, কাদা, তার কম্পোনেন্টগুলো মানে তার বিন্যাসটা কিরাম আছে। ঠিক আছে, বেশি আছে বালি না কাদা বেশি না পলি বেশি, তো সেইটা খুব জরুরি চাষাবাদের ক্ষেত্রে। তার কারণটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে যে সেই জায়গাতে ওয়াটার কন্টেন্ট কত থাকবে, মানে মাটির জল ধারণ ক্ষমতা কত হবে, বা মাটির পিএইচ কিরাম থাকবে। অবশ্য পিএইচটা অনেক কারণে চেঞ্জ হতে পারে। তো ওই গাছপালার যে গ্রোথ সেইটা কিন্তু মাটির গঠন বিন্যাসের উপরে অনেকটা ডিপেন্ড করে। আর মাটির গঠন বিন্যাস তোমরা হয়তো অনেকে দেখেছো, অনেক সময় দেখবে যে বাড়ির পাশে যদি খুব বড় বোরিং করা হয়, মানে যখন ডিপ টিউবওয়েল বা এরকম কিছু বসানো হয়, তখন ওই জলের সঙ্গে দেখবে বিভিন্ন জিনিস উঠছে, মোটা বালি, সরু বালি, তারপরে সাদা বালি টাইপের, পলি টাইপের, কাদা টাইপের এরম উঠছে। এখন কত বোরিং, ডিপ বোরিং যেখানে হচ্ছে, কত নিচে তো আমরা গাছপালা বসাবো না। তো মাটির ওই কন্টেন্টগুলোই মাটির ওপরের স্তরেও থাকে এবং যেখানে আমরা গাছপালাগুলো বসাই। এবার এইখানে কি হয়, যে মাটি উর্বর, যার থেকে ম্যাক্সিমাম পরিমাণে ফুড নিউট্রিশন উদ্ভিদ নিতে পারবে, সেই ধরনের মাটিকে বলা হয় ইউট্রোপিক সয়েল। আর যেখানে তোমার কন্টেন্টটা কম থাকে, মানে যেখান থেকে অতটা নিউট্রিশন উদ্ভিদ নিতে পারবে না, সেটাকে বলা অলিগোট্রপিক সয়েল। ঠিক আছে, তা এখন মাটির গঠন বিন্যাস এটাকে জানতে গেলে, এবং মাটির গঠন বিন্যাসের উপর মাটি অনেক রকমেরই হয় তোমরা জানো। বেলে মাটি আছে, দোআঁশ মাটি আছে, এঁটেল মাটি আছে। তো ডিফারেন্ট মাটির কন্টেন্ট কিন্তু ডিফারেন্ট, তার যে পার্টিকেলসগুলো আছে তার কন্টেন্ট ডিফারেন্ট। তো এখন সেই এক্সপেরিমেন্টটাই আমরা করব। দুটো সাইট থেকে আমরা মাটি কালেক্ট করেছি, একটা হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ড থেকে আর একটা হচ্ছে রোড সাইড থেকে। তো তাদের যে কন্টেন্টটা আমরা এখানে দেখব কি আছে। তো সেইটা কাজটা করবার জন্য আমরা কি কি নিয়েছি চলো আগে সেটা দেখে নেওয়া যাক। তো মাটির যে গঠন বিন্যাস বা টেক্সচার সেটাকে অধ্যয়ন করার জন্য আমি যে জিনিসগুলো, অবশ্য মাটির টেক্সচারের সঙ্গে আমি তোমাদের একসঙ্গে পিএইচটাও দেখিয়ে দেবো, মাটির পিএইচ কি করে নির্ণয় করতে হয়, যেহেতু এই দুটো একসঙ্গেই হয়ে যাবে। ওকে, তো এর জন্য যে জিনিসগুলো আমি নিয়েছি দুটো সাইট থেকে, প্রথমে দেখো এগ্রিকালচারাল ফিল্ড থেকে সয়েল নিয়েছি, একটা বিকারের মধ্যে রাখা আছে। রোড সাইড থেকেও সয়েল নিয়েছি। একটু শুকনো মাটি হলে ভালো, গুলতে সুবিধে। ঠিক আছে, এটা খুব একটা ভেজা মাটি নেবে না, একটু শুকনো মাটি হলে ভালো। দুটো খালি বিকার নিয়েছি, কারণ এই দুটো বিকার আমি রেখে ওয়েট করব, 100 গ্রাম করে মাটি নেব। আর দুটো বিকারে নিয়েছি 200 ml করে ওয়াটার, ওয়িং মেশিন, আর দুটো মেজারিং সিলিন্ডার 250 ml এর গ্র্যাজুয়েটেড করা আছে। ওকে, তাহলে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে দুটো খালি বিকারকে ওয়েট করতে হবে। হ্যাঁ, তবে তার আগে এখানে একটা চার্ট করা আছে, চার্টটা তোমাদের দেখাচ্ছি। চার্টটা দেখো আমি করে রেখেছি, এইখানে সিরিয়াল নাম্বার আছে, ফ্রম হোয়ার সয়েল ইজ কালেক্টেড। এখানে দুটো জিনিস লিখে নিতে হবে, একটা হচ্ছে রাস্তার ধারের মাটি, একটা হচ্ছে শস্য ক্ষেত্রের মাটি। মাটির ইনিশিয়াল ওয়েটটা লিখতে হবে, তারপরে তার থিকনেস ডিফারেন্ট লেয়ার্সে, সেগুলো সয়েল সিল্ট, স্যান্ড, সিল্ট আর ক্লে, মানে হচ্ছে বালি, পলি আর কাদা কত করে আছে তার পার্সেন্টেজ বার করতে হবে। এবং এখানে একটা জিনিস লিখে নিচ্ছি, আমি লিখতে ভুলে গেছি, যেহেতু টাইপটা এখানে একটুখানি ডিপেন্ড করবে, টাইপটা লিখে নেবো। আর পিএইচ, তার কন্টেন্টটা আমি বার করবো। ওকে, প্রথমে দেখো আমি একটা খালি বিকার ওয়েট করে নিচ্ছি। ঠিক আছে, এবার এটাকে টেয়ার করে দিলাম, তাহলে 0 হয়ে যাবে। এবার এর মধ্যে আমি নেব এগ্রিকালচারাল ফিল্ডের যে মাটিটা আছে সেইটা 100 গ্রাম। আমি একটু হাতে করে ঢালছি, তাহলে তাড়াতাড়ি হবে।
দেখো মোটামুটি 100 গ্রাম আমি এগ্রিকালচারাল ফিল্ড থেকে যে মাটিটা এনেছি বা শস্যক্ষেত্র থেকে যে মাটিটা এনেছি সেটা নিয়েছি। এবার এটাকে একটা আমি মেজারিং সিলিন্ডারে ঢেলে নেবো। এটাকে ঢালবার জন্য বাইরে পড়ে যেতে পারে, তাই জন্য একটা এরকম কাগজের চোঙা মতো আমি বানিয়ে নিয়েছি, তাই দিয়ে তাহলে ঢাললে ঝরঝরিয়ে সবটা একসঙ্গে চলে যাবে। ওকে, তাহলে এইটা গেল আমার, এইখানে মাটিটা নিলাম এবং এইটাকে আমি রাখলাম এগ্রিকালচারাল সয়েল, যেটা নাহলে গুলিয়ে যাবে, এগ্রিকালচারাল সয়েল যেটা আছে সেইটা ওই কাগজটার উপরে রাখলাম। এবার আর একটা বিকারেও আমি এখানটা ওয়েট করে নেবো, আগে অন করতে হবে। এবারে বিকারটা ওয়েট করে নিই, করে নিয়ে টেয়ার 0। এবার আমি এখানে নেবো রোড সাইডে যে মাটিটা আছে সেটা। এবার রোড সাইডের মাটি আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম। এবার এটাকেও একইভাবে আর একটা মেজারিং সিলিন্ডারে আমি ঢেলে নেবো। তাই জন্য একটা কাগজকে আমি এখানে পাকিয়ে নিলাম, পুরো এর মধ্যে ঢেলে দিলাম, তাহলে বাইরে পড়বে না। তোমরা যদি এমনি ঢালতে যাও বাইরে মাটিটা পড়ে যাওয়ার চান্স আছে। ওকে, এই জন্যই প্র্যাকটিক্যালগুলো দেখানো, যে কোনটা কিভাবে করতে হয় একটু দেখে নাও, তাহলে তোমাদেরও কাজটা করতে সুবিধা হবে। এবারে এই মাটিটাকে আমি রাখলাম যেটা রোড সাইড সয়েল আছে তার উপরে। ওকে, এবারে কিচ্ছু নয়, আমি এটাকে সরিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে যে 200 ml করে যে জলটা আছে সেই জলটা আমি ঢালব। ঠিক আছে, মোটামুটি দেখো 250, যেটা 250 গ্র্যাজুয়েশন, সেই অবধি মোটামুটি আমি জলটা ঢেলে দেবো। ওকে, একইভাবে এটাতেও তাই। এবারে কিচ্ছু নয়, জাস্ট এই মাটিটাকে ধরে এইভাবে হাতটা রেখে এইটাকে টিল্ট করতে হবে যাতে জল বাইরে না পড়ে, সেইভাবে করতে হবে। বেশ খানিকক্ষণ এরকম করে নাড়াতে হবে, একটু ভিগোরাস সেকিং। একইভাবে যেটা এগ্রিকালচারাল ফিল্ডের যে সয়েলটা ছিল তাকেও একটু এরমভাবে সেট করতে হবে, একটু ভিগোরাস সেকিং। তলায় সয়েলটা জমে আছে তো। এবার দেখো দুটো বিকারের মধ্যে আমি খুব ভিগোরাস সেটিং করেছি, অর্থাৎ খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে যাতে পুরো মাটিটা গুলে যায়, সেইভাবে আমি দুটো বিকারের মধ্যে এইটাকে জলে গুলে নিয়েছি মাটিগুলোকে নিয়ে। এবার এই বিকার দুটোকে, এই সরি বিকার বলছি, মেজারিং সিলিন্ডার দুটোকে আমি 8 ঘন্টা কম করে রেখে দিতে হবে। ঠিক আছে, কেননা 8 ঘন্টা না রাখলে ওটা আস্তে আস্তে থিতিয়ে পড়বে না, মিনিমাম 8 ঘন্টা আমাদের রেখে দিতে হবে। আর পিএইচটা দেখাবো, উপরে ওয়াটারটা একটু ক্লিয়ার হোক, তারপরে আমি পিএইচ পেপার ডুবিয়ে তোমাদের দেখাচ্ছি পিএইচটা কত দাঁড়াচ্ছে। ওকে, একটু পিএইচটার জন্য একটু ওয়েট করতে হবে, আর মাটিটা এখানে থিতিয়ে পড়তে একটু সময় লাগবে, একটু ওয়েট করি। দাঁড়াও, দেখো দুটো ওয়াটার একটু থিতিয়ে গেছে। ঠিক আছে, এই মাটিগুলো একটু থিতিয়ে গেছে, ওপরে একটু ক্লিয়ার ওয়াটার দেখা যাচ্ছে। এবার তোমাদের আমি পিএইচটা দেখাতে পারবো। প্রথমে দেখাচ্ছি রোড সাইডের যে পিএইচ, সেইটা কত, রোড সাইডের যে মাটির। তো ওপরের জলটা আমি খানিকটা এখানে একটা ফিল্টার পেপার বলছি সরি পিএইচ পেপার আমি ডুবিয়ে নিলাম। একটু ওয়েট করতে হয়, একটু এটা টানবে, তারপরে দেখো কালারটা অলমোস্ট 7-এর সঙ্গে ম্যাচ করছে, তো নিউট্রাল পিএইচ। ওকে, নিউট্রাল পিএইচ অর্থাৎ রোড সাইডের সয়েলের পিএইচ হচ্ছে নিউট্রাল 7।
এবার আমি এটা শস্যক্ষেত্রে যেটা আছে তার মধ্যে চোবাচ্ছি। খুব ভালো রকম অ্যাসিডিক, একটু কালারটা টানুক জলটা, অলমোস্ট 4, ঠিক আছে, পিএইচ অলমোস্ট 4। কেন হয় সেটা পরে বলছি। আমি আধ ঘন্টার একটু বেশি ওয়েট করেছি এই পুরো মাটিটাকে থিতিয়ে পড়ার জন্য। তো তার মধ্যে তোমাদের পিএইচটা দেখিয়ে দিলাম আমি। এখন এসো যে তলায় যে মাটিটা জমা পড়েছে সেই মাটিটার কি গঠন বিন্যাসটা দেখে নিই। তার আগে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, দুটো মাটি নিয়েছিলাম 100 গ্রাম করে, তাই তো, রোড সাইড এবং এগ্রিকালচারাল ফিল্ডের। এটা হচ্ছে রোড সাইডের, এটা হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ডের। এবারে ভালো করে খেয়াল করে দেখো এর যে তলায় যে কন্টেন্টটা থিতিয়ে পড়েছে রোড সাইডের ক্ষেত্রে কতটা, এতটা। হোয়ারাস এগ্রিকালচারাল সাইড থেকে যে মাটিটা নিয়েছিলাম এগ্রিকালচারাল ফিল্ডের, সেই মাটিটা দেখো কন্টেন্টটা কতটা তলায় থিতিয়ে পড়েছে। এখন এটা কেন হচ্ছে তার কারণটা হচ্ছে, একটু বলে দিই, যখন করবো তখনও দেখতে পাবে। রোড সাইডের মাটিতে জেনারেলি বালি কাঁকড় এর ভাগটা বেশি থাকে, যার জন্য ওয়েট বেশি হয়, মানে 100 গ্রাম ওয়েট কিন্তু মাটির কন্টেন্টটা অল্প। হোয়ারাস এগ্রিকালচারাল ফিল্ডে যেটার যে মাটিটা পাওয়া যায় সেখানে বালি কাঁকড়ের ভাগটা কম থাকে, যার জন্য 100 গ্রাম ওয়েট হলেও তার কন্টেন্টটা কিন্তু অনেক বেশি। ওকে, এবার আলাদা করে আমাকে দেখতে হবে যে বালি বা কাঁকড় বা পলি যা আছে, বালি পলি এবং মানে স্যান্ড সিল্ট এবং ক্লে কাদা, তার মাপগুলো কত আছে। তো এখানে তোমরা একটু যদি ভালো করে খেয়াল করে দেখো তাহলে এখানে কিন্তু মোটামুটি দেখতে পাবে একটু, তবে এখানে খুব একটা আলোতে অতটা স্পষ্ট না বোঝা গেলেও তোমরা একটু বুঝতে পারবে তলার দিকটা বালি আছে, ঠিক আছে। আর উপর দিকটা দেখো ঘন কাদা টাইপের, মধ্যিখানটা পলি আছে। এরও তাই হবে, তলার দিকটা কিন্তু বালি থাকবে এই জায়গাটা, ঠিক আছে। এবার আমাকে মেজারটা করতে হবে, আমি তখন ওইটা ঘুরিয়ে নেবো। আর উপর দিকটা একদম থাকবে ক্লে, আর ওপরে যেটা দেখছো একদম ওপরে ভাসছে, এইগুলো দুটোর ক্ষেত্রেই আমি দেখাচ্ছি কাছাকাছি এনে। ওপরে যেগুলো ভাসছে এগুলো হচ্ছে হিউমাস বা বোধ যাকে বলে, মানে পচা পাতা এরকম যে জিনিসগুলো থাকে যেগুলো পচে সার হয়, সেই জিনিসটা বোধ, এটা হচ্ছে উপরে ভাসছে। ওকে, তাহলে প্রথমে আমি এক এক করে ক্যালকুলেট করব। প্রথমে আমি একটু নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছি, নাহলে আমি তো দেখতে পাবো না কতটা কি। সেই জন্যে প্রথমে রোড সাইডের মাটিটা দেখছি, তাতে বালির পার্সেন্টেজটা, বালির ভাগটা কতটা এসছে আমি দেখছি। বালির ভাগটা এসছে 0 থেকে 68। তারপরে পলি আসছে 68 থেকে 82। আর তারপরে আসছে ওটা মানে কাদাটা যেটা 82 থেকে 94। ওকে, এবার আমি দেখছি এবার এগ্রিকালচারাল সাইড যেটা আছে তার ভাগটা কি আসছে। এখানে বালি আসছে 44, 0 থেকে 44। পলি আসছে 44 থেকে 150। আর কাদা যেটা বা ক্লেটা আসছে 150 থেকে 190। ওকে, তো এইটা গেল আমার ভাগ। এবার আমাকে ক্যালকুলেশনটা একটুখানি করে নিতে হবে। ওকে, এবার দেখো ক্যালকুলেশনটা আমি করে নিয়েছি। দুটো মাটি আমি নিয়েছিলাম, মানে রোড সাইড আর এগ্রিকালচারাল ফিল্ড, দুটো মাটি আমি নিয়েছিলাম 100 গ্রাম করে। এবার তাতে যে ভাগগুলো তোমাদের বললাম, যে রোড সাইডের মাটিতে যেটা স্যান্ড বা বালির ভাগটা হচ্ছে 0 থেকে 68 mm। অ্যাকচুয়ালি তোমরা বলবে স্যার এখানে mm লিখছো কেন, তার কারণটা হচ্ছে
এইখানে তোমরা যদি স্কেল দিয়ে মাপো না, এর তো গ্র্যাজুয়েশন করা আছে এমএলএ মানে মিলিমিটারেই, আর তোমরা যদি স্কেল দিয়ে মাপো ওই 68 এমএমই আসবে, ওই জন্য আমি ওখানে এমএম লিখেছি, যেহেতু গ্র্যাজুয়েশনটা এমএলএ করা আছে। সিল্ট বা পলির ভাগটা এসছে 68 থেকে 82, মানে সেটাকে আমি এখানে মাইনাস করেছি 14 mm। ক্লের ভাগটা এসছে 82 থেকে 94, তাহলে এটাকে মাইনাস করেছি, করে এসছে 12 mm। তাহলে সবকটার পার্সেন্টেজ করেছি, অর্থাৎ এইখানে ফর্মুলাটা আমি দিয়ে দিয়েছি mm বাই ইনিশিয়াল ওয়েট। ইনিশিয়াল ওয়েট ছিল 100, আর পার্সেন্টেজ করলে 68 mm মানে 68%ই আসছে, 14 mm মানে 14%, আর 12 মানে 12%ই আসছে। এবার শস্যক্ষেত্রের মাটিতে যেটা ছিল 100 গ্রাম ইনিশিয়াল ওয়েট থাকলেও এতে বালির যে ভাগটা এসেছিল 0 to 45 mm, সিল্ট বা পলির ভাগটা এসেছিল তোমার 44 থেকে 150 mm, আর ক্লের ভাগ এসেছিল বা যেটা কাদা মাটি সেটার ভাগটা এসেছিল 150 থেকে 130 mm, এই 190 mm। ঠিক আছে, তাহলে মাইনাস করলে এটা 44ই আসছে, এটার থেকে এটা মাইনাস করলে আসছে 106 mm, আর এটার থেকে এটা মাইনাস করলে আসছে 40 mm। তো পার্সেন্টেজ একইভাবে করে নেওয়ার পরে এটা 44% এখানে স্যান্ড আসছে, 106% আসছে পলি, আর ক্লে আসছে তোমার 40%। আর পিএইচ যেটা তখন আমি দেখিয়েছিলাম সেটাকেও করে নিয়েছি, রোড সাইডের যেটা মাটি সেটা ছিল 7 পিএইচ নিউট্রাল পিএইচ, আর যেটা শস্যক্ষেত্রের মাটি সেটার পিএইচ ছিল 4। ওকে, দেখো এইটা একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে একটু আগেই তোমাদের একটু পেছিয়ে গিয়ে যদি দেখো এইখানটাতে রাস্তার ধারের মাটির যে সিল্ট বা পলির যে ভাগটা আমি করেছিলাম ওখানে 14 তাড়াহুড়োতে একটু ভুল হয়েছিল, 14 × 100 ডিভাইডেড বাই 14 করা ছিল, ওটা 14 হবে না, মিস্টেক একটা, আমি ঠিক করে নিয়েছি 14 × 100/100 দিয়ে এটা 14% এসছে। ওকে, তাহলে তোমরা দেখলে যে এইখানে যেটা শস্যক্ষেত্রের মাটি ছিল সেই শস্যক্ষেত্রের মাটিটা তাতে পলির ভাগটা অনেক বেশি। পলির ভাগটা বেশি হওয়ার জন্য আমি একটু টেনে নিচ্ছি, এখানে টাইপটা করা হয়নি, যেটা এখানে টাইপটা লিখতে হবে, পাশে টাইপ আমি লিখে রেখেছিলাম যাতে পলির ভাগ বেশি হয়। তাহলে রাস্তার ধারের মাটিটাতে দেখো বালির ভাগ অনেক বেশি, যার জন্যে এখানে বালির ভাগ বেশি হওয়ার জন্য এটা হচ্ছে বেলে টাইপের মাটি, বেলে মাটি। আর এইটা হচ্ছে তোমার পলির ভাগটা অনেক বেশি থাকার জন্য এটা হচ্ছে দোআঁশ। এই যে এটা হচ্ছে বেলে মাটি রাস্তার ধারের মাটিটা, আর এটা হচ্ছে দোআঁশ মাটি। শস্যক্ষেত্রেতে পলির ভাগটা অনেক বেশি ছিল। ওকে, এই দোআঁশ মাটি যেখানে থাকবে সেই জায়গাটা বা পলি দোআঁশ বলে, তার উর্বরতা বা মাটি অনেক বেশি হবে। ওকে, কিন্তু যেখানটা বালি কাপড় বেশি আছে তার ফার্টিলিটি অতটা বেশি হয় না, যে কারণে শস্যক্ষেত্রের মাটিতে উর্বরতা বেশি বলে সেখানে ডিফারেন্ট সিজনে ডিফারেন্ট শস্য বা ভেজিটেবলস আমরা চাষ করি। ঠিক আছে, আর রাস্তার ধারে অ্যাকচুয়ালি তো ওইভাবে কোনো তাকে ফার্টিলাইজও করা হয় না, মানে ফার্টিলাইজারও দেওয়া হয় না, কিছুই না। রাস্তার ধারে বালি কাঁকড়ের ভাগটা বেশি বলে সেখানে পাঁটা ঝোপ, তারপরে তোমার যত জংলা গাছ এই সমস্ত ছাড়া আর কিছু ঘাস সেরকম ছাড়া এখানে কোনো সেরকম হ্যাবিটেট দেখা যায় না, কোনো প্ল্যান্টের হ্যাবিটেট দেখা যায় না। ওকে, আর পিচটা কেন ডিফার করলো সেটা বলি। রাস্তার ধারের মাটিতে জেনারেলি কেউ জল ফেলছে সেটা আলাদা ব্যাপার, জলের তো নিউট্রাল পিএইচ, আদারওয়াইজ ওখানে তো আর কিছু দেওয়া হচ্ছে না, যার জন্য পিএইচটা এসছে 7। ওয়ারাস শস্যক্ষেত্রের মাটি কিন্তু অ্যাসিডিক দেখাবে। কেন? তার কারণ হচ্ছে শস্যক্ষেত্রে বিভিন্ন ধরনের সার ইউজ করা হয়, ইউরিয়া বা এনপিকে সার তোমরা পড়েছো, ফসফেট বা সালফেট, এরকম যে সারগুলো দেওয়া হয়, এই সারগুলো মাটির অম্লত্ব বা অ্যাসিডিটিটাকে খানিকটা বাড়িয়ে দেয়। তবে হ্যাঁ, পিএইচটা একটু বেশি মনে হলো, মানে বেশি আমলিকি আমার মনে হলো 4। এখন দেখো আমি যে মাটিটা নিয়েছি, যেখান থেকে মাটিটাকে মানে আমাদের স্টুডেন্টরাই আর কি যে স্যাম্পলটা কালেক্ট করে এনেছে, তার যা রেজাল্ট এসছে সেটাই দেখানো হয়। এখন কেন
এতটা বেশি ওখানে কি ধরনের ফার্টিলাইজার ইউজ করা হয়েছে বা কি, সেটা তো বলতে পারবো না। তো তোমরাও যখন করবে, তোমরা যা রেজাল্ট পাচ্ছ সেইটাই লিখবে। এখন দেখো, ব্যাপারটা হচ্ছে সয়েল টেস্টিং এর সময়তে স্যাম্পলিং এরর হতেই পারে, যে কারণে সয়েল টেস্টিং যদি কোনো জায়গায় করতে হয় কোনো একটা সাইটের, তাহলে তার ডিফারেন্ট স্পটের 8টা-10টা স্যাম্পেল নিয়ে তার সয়েল টেস্টটা করতে হবে, নিয়ে তার একটা মিন বা গড় একটা মান নিতে হবে যে এইরকম এরকম আছে। আমরা যখন প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল রুমে যখন করছি, আমরা তো এরকম একই সাইটের 5-10টা এরকম স্যাম্পেল নিয়ে আসছি না, ঠিক আছে? তাই জন্যে তোমরা যা ভ্যালু পাবে, সেটা আবার এর ক্ষেত্রেও বলছি, মানে তোমাদের এই টেক্সচার যেটা দেখিয়েছি, টেক্সচারের ক্ষেত্রেও একই ব্যাপার। টেক্সচারের তোমরা যে ভ্যালুগুলো পাবে সেটা আমি যে ভ্যালুগুলো দেখিয়েছি তার সঙ্গে ডিফার করতেই পারে। আর তোমরা কোথার থেকে মাটিটা এনেছো, ডিফারেন্ট শস্য ক্ষেত্র, তার মাটি কিন্তু আলাদা, ঠিক আছে? তার মাটির টেক্সচার আলাদা হতে পারে। এখন তোমরা কোথায় আছো, তোমাদের বাড়ি কোথায়, তোমরা হয়তো অনেকেই দেখছো তাদের বাড়ি কোথায়, তাদের রাস্তার ধারে জমি কেমন কি, সেটা ডিফার করতে পারে। তো সেটা বক্তব্য নয়, তোমার কাছে যা রেজাল্ট আসবে তুমি সেটাই দেখবে একমাত্র। যা পাচ্ছ, ডেটা যা পাবে তাই দিবে। আমার কাছে যা ডেটা পেয়েছি আমি তাই লিখে দিই। আমার যেটা প্রাইম টার্গেট ছিল সেটা হচ্ছে কি করে করে প্র্যাকটিক্যালটা। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে, যেমন একটা প্রবলেম হচ্ছে যে তোমাদের যেরকম দেখালাম আমি, যে ওই কাগজের ফানেলের মতো করে নিয়ে তার মধ্যে দিয়ে মাটিটা ঢালবে, এক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে যে যখন মাটিটা তলায় ঢেলে দিয়েছে, মাটিটা যদি একটু ভিজে থাকে, তারপরে তুমি ওপর দিয়ে জল ঢালছো, মাটিটা ঠিক মতো গুলবে না। তো সেক্ষেত্রে একটা জিনিস তোমরা করতে পারো, যে একটা মানে কাঠি স্টিক বা কোনো গ্লাস রড দিয়ে আগে ভালো করে নেড়ে নিয়ে তারপরে বাকি জলটুকুনি ঢালো, তাহলে জিনিসটা তাড়াতাড়ি গুলে যাবে, তারপরে তোমাকে সেট করতেই হবে খানিকটা। তো এই যে খুঁটিনাটি ব্যাপারগুলো, এইগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ওকে, তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এবার ওই যে পিএইচ এর ব্যাপারটাতে আরেকবার যদি আমি ফিরে যাই, যে কারণে যে মানে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলে পিএইচ কখনো মানে অ্যাকর্ডিং টু দ্য সার, মানে কি সার ইউজ করা হচ্ছে তার উপরে মাটির অ্যালকালিনিটি বা অ্যাসিডিটি বেড়ে কমে যেতে পারে, তাতে মাটির ফার্টিলিটি, ইনিশিয়াল ফার্টিলিটি বেড়ে যাবে, কিন্তু অদূর ভবিষ্যতে বেশ কয়েক বছর পরে কিন্তু সে আর ভালো ফার্টিলিটি সেই মাটির থাকবে না। যে কারণে এখন বলা হচ্ছে যে বায়ো ফার্টিলাইজারের দিকে আসতে, মানে সবাই এখন বায়ো ফার্টিলাইজারের দিকে ঝুঁকছে, যাতে মাটির উর্বরতা বা ফার্টিলিটিটা দীর্ঘদিন ধরে বজায় থাকে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ডেটা মে ভ্যারি, কিন্তু প্রসিডিওরটা মেন। তোমরা প্রসিডিওরটা কি করে করবে সেটাই এখানে আমি দেখানোর চেষ্টা করছি। তো আশা করি তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পারলে। নেক্সট দিন আমি যে টপিকটা নিয়ে আসবো আবার, এই মাটিরই একটা প্র্যাকটিক্যাল আছে, সেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। তো ডিফারেন্ট সাইটের মাটির ময়েশ্চার কন্টেন্ট, সেটা হবে পার্ট 2। আজকেরটা ছিল পার্ট 1। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এর থেকে বেনিফিটেড হবে। তোমাদের যদি কিছু জানার থাকে বা যদি কোনো কোয়ারি থাকে, তোমরা নিজে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব যে তার উত্তর দিতে, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। চ্যানেলটা মানে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যায়। তোমরা বেনিফিটেড হও, এটাই হচ্ছে আমার আশা, অন্য কিচ্ছু না। তোমরা যাতে ভালোভাবে কাজগুলো করতে পারো, শিখতে পারো। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা হলো যে তোমরা লাইক বাটনটা প্রেস করে দিও, তাতে আমি একটু মোটিভেটেড হই। কারণ পরপর যে ভিডিওগুলো করছি, তোমরা যদি ভালো বলো, তোমাদের অ্যাটলিস্ট ভালো যদি লাগে তোমাদের, সেটাই আমার মানে ভাল লাগবে। তো সেখানে আমি খানিকটা মোটিভেটেড হই। তো আজকের মতো এই পর্যন্তই থাক। পরের দিন মাটির ময়েশ্চার যে কন্টেন্ট, দুটো ডিফারেন্ট সাইটের ময়েশ্চার কন্টেন্টের যে ভিডিও, সেটা নিয়ে আমি উপস্থিত হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রাখি। গুড নাইট।